আজকের এই শুভ দিনে বিশেষ করে আমার সাথে এই ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আমার সাথে আমার অন্যান্য মন্ত্রীগণও আছেন, রাব্বানি আছে, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মলয় দে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়, আমার হোম সেক্রেটারি, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বাংলায় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত ভাইস চ্যান্সেলররা আছেন, কলেজের অধ্যাপিকারা আছেন, অধ্যাপকরা আছেন, আছেন আমার কলিগ মলয় ঘটক, শোভনদেব চট্টোপাধ্যায়, মানিক, জাবেদ, নির্মল সহ, অরূপ সহ আরও অনেকেই, এবং এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি মনীষ জৈন সহ আরও সৌমিত্র সহ আরও অনেকেই এই ডিপার্টমেন্টের সাথে অতিপ্রতিভাবে যারা জড়িত। আর সামনে আমি লক্ষ্য করছি আমার সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বন্ধু, আমার শিক্ষক শিক্ষিকা গুরুজন এবং বন্ধু সমাজ, আমার ছাত্রছাত্রীরাও যারা এসছেন শিক্ষক শিক্ষিকাদের পক্ষে, স্কুল, মাধ্যমিক, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, গেস্ট টিচার থেকে শুরু করে একেবারে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এমএসকে থেকে শুরু করে যত আছে আর কি, সর্বশিক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরই আজকের দিনে আমরা আমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং প্রায় ৬২টি পুরস্কার এখান থেকে দেওয়া হলো, সেরা ১৩টি বিদ্যালয় ছাড়াও, এবং এর ফলে শিক্ষারত্ন সম্মাননা। আপনারা জানেন একজন শিক্ষককে তার জীবনে নিজে পায়ে দাঁড়াতে, তৈরি হতে, স্কুল গড়তে, ছাত্রছাত্রী গড়ে তুলতে এবং স্কুলটাকে এলাকায় দাঁড় করাতে, তার সুনাম করতে, কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড হতে, স্কুলের সুনাম বাড়াবার জন্য তাদের প্রচণ্ড খাটতে হয়। ছোট্টবেলায় একটা জীবন শুরু হয়, মায়ের কোল থেকে যখন আমরা জন্ম নিই, মা বাবা বাচ্চা বড় করে, তারপর মা বাবারা কিন্তু মাতা পিতারা সবাইকে স্কুলে পাঠান। স্কুলে গিয়ে টিচার্সরা, যারা পরোক্ষভাবে শুধু নয় প্রত্যক্ষভাবে আর একটা অভিভাবক অভিভাবিকার ভূমিকা পালন করেন, তারা বাচ্চাটাকে মানুষ করেন। এটা সবচেয়ে বড় কাজ, এটা মাথায় রাখবেন। একটা ছোট্ট শিশুকে তিল তিল করে গড়ে তোলেন, তারপর তাদের হাতে ছেলে মেয়েদের পাঠিয়ে বাবা মারা নিশ্চিন্ত হন। স্কুল গড়ে ছোট ছোট ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, দেশ গড়ার ভবিষ্যৎ, জাতি গড়ার ভবিষ্যৎ, বিশ্ব গড়ার ভবিষ্যৎ। স্কুলের গণ্ডি পেরিয়ে আবার তারা চলে যায় কলেজে, আর একটা গণ্ডি, সেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের একটা বড় ভূমিকা পালন করে। তাদের মধ্যাহ্নকালটা, শৈশবের যে মধ্যাহ্নকাল, সেই মধ্যাহ্নকালটাকে সযত্নে লালিত পালিত করবার জন্য। তারপরে কলেজের গণ্ডি পেরিয়ে চলে যায় বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্বসেরা বিদ্যার্থী হতে পারে, শিক্ষার্থী হতে পারে। তার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা তৈরি করেন তাদের ব্রেন ওয়ার্ক, যেটা বলে ব্রেন নার্চার, যেটা বলে টোটালটাকেই পরিসমাপ্তি ঘটানো নয়, বুদ্ধিমত্তার, বিদ্যামত্তার যে একটা পরিচয়, বটবৃক্ষ তৈরি হয়। ছোট্ট যে গাছটি, ছোট্ট যে চারা গাছটি আজকে স্কুলে তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মধ্যে দিয়ে সেই চারা গাছটি একটি বটবৃক্ষ বা একটা মহিরুহে পরিণত হয়। এবং সেক্ষেত্রে আমি এখনো মনে করি আমাদের শিক্ষার্থীদের ভূমিকা, আমাদের বিশেষ করে শিক্ষিত সমাজের ভূমিকা, শিক্ষা সমাজের ভূমিকা তা সবার চেয়ে ঊর্ধ্বে। শিক্ষাই সমাজ গড়ে, শিক্ষাই সমাজ গড়ে, সমাজ সভ্যতা আনে, সভ্যতা সংস্কৃতি আনে, সভ্যতা চেতনা আনে, চেতনা একতা শেখায়, একতা ঐক্য শেখায়, ঐক্য থেকে সম্প্রীতি, সম্প্রীতি থেকে ভাষানীতি, বর্ণমালা থেকে শুরু করে বিশ্বমালা, টোটালটাতেই
আপনারাই কিন্তু নিয়ে যান। আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসটাকে আমরা সবাই শিক্ষক দিবস হিসেবে শ্রদ্ধা জানাই, এবং প্রতি বছর সবাই যেমন নিজের জন্মদিনটাকে মনে রাখেন, তেমনি কিন্তু শিক্ষক দিবসটাকেও আমরা সবাই মনে রাখি। শুধুমাত্র ছাত্রছাত্রীরা মনে রাখে তা নয়, যারা ছাত্রছাত্রী একদিন ছিলেন কিন্তু আজকে বৃহত্তর জগতে প্রবেশ করেছেন, তাদের গণ্ডিটা আলাদা হয়ে গেলেও মনে রাখবেন দুটো জিনিস কখনো লোকে ভোলে না। এক হচ্ছে বাবা মা, তাদের পরিচয়, আর একটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা কোথায় পড়াশুনো করেছে, কার কার কাছে পড়াশুনো করেছে, এটা কেউ কোনো দিনও ভোলে না। এখনও যেখানেই যাই, যদি কখনো শিক্ষক শিক্ষিকার সাথে দেখা হয়ে যায়, মাথাটা তুলতে হয় না, মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে যায় এবং মনে হয়, বারবার করে বলি যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাদের যতটাই অহংকার হোক না কেন, যতটাই অলংকার হোক না কেন, এই অহংকার, এই অলংকারের ব্যুৎপত্তি কিন্তু শিক্ষালয়, দেবালয়। এটাই আমাদের সমাজ গড়ার সবচেয়ে বড় কারিগর, অন্য কোনো জায়গা নয়। এবং আমি মনে করি শিক্ষা যত বাড়বে, সভ্যতার জ্ঞানের আলোক তত বাড়বে। শিক্ষিত সমাজকেও আমি আবেদন করব, দেখুন আমাদের সংসার গরিবের সংসার। বলতে পারেন পার্থদা একটু বলেছে যে অনেক ঋণ টিন দিয়েও শিক্ষক শিক্ষিকাদের ঋণ যেমন শোধ করা যায় না, মা বাবার ঋণ শোধ করা যায় না, দুর্দিনের বন্ধুদের ঋণ শোধ করা যায় না, মামাটি মানুষের ঋণ শোধ করা যায় না, তেমনি মনে রাখবেন আপনাদের ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। আমরা অনেক প্রতিকূলতার মধ্যেও কাজ করছি। গত 8 বছর ধরে কাজ করতে গিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা, এবছরেও 55,000 কোটি টাকা আমাদের দেনা শোধ করতে হবে। একটা সরকারের ইনকাম কত? ইনকামের থেকে বেশি যদি দেনা শোধ করতে চলে যায়, তাহলে সে সরকারটা কোথার থেকে কন্যাশ্রী করবে, কোথার থেকে বিনা পয়সায় সাইকেল দেবে, কোথার থেকে 2 টাকা কিলোয় চাল দেবে, কোথার থেকে স্বাস্থ্যসাথী দেবে, কোথার থেকে সবার ঘরে আলো দেবে, কোথার থেকে স্বাস্থ্যসাথী দেবে, কোথার থেকেই বা এত সমাজ, এত সংস্কৃতি, এত ইনস্টিটিউশন, এত ইনফ্রাস্ট্রাকচার গড়বে? তা সত্ত্বেও আমি গর্ব করে বলতে পারি, এই 8 বছরে যে কাজ আমরা করে দিয়েছি, করে দেখিয়েছি, 80 বছরে ওকে যদি করে দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করব তাদের। করতে পেরেছি তার কারণ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করেছি আমরা। আর আমাদের মধ্যে একটা ডিটারমিনেশন আছে, ডেডিকেশন আছে, ডিভোশন আছে। যে কাজ দিনের পর দিন হয়নি, আজকে স্বীকার করুক আর না করুক, যারা আমার প্রচণ্ড সমালোচক, আমি সমালোচনাকে ওয়েলকাম করি সৃষ্টিমূলক কাজের প্রচারে, তাদেরও আমি বলবো একটু ভেবে দেখুন তো, বাংলা আজকে কত কাজে সেরা হয়ে গেছে। আমি এক সময় দিল্লিতে পার্লামেন্ট করতে যেতাম, শুধু শুনতে হতো বাংলা তো ছাগলের 3য় ছানা, সব সাবজেক্টে নয় 22 নম্বরে নাম, নয় 23 নম্বরে নাম, নয় 24 নম্বরে নাম। অথচ আজকে দেখুন অনেক সাবজেক্টে বাংলার কিন্তু 1 নম্বরে নাম। গর্ব হয় যখন বাংলা মডেল হয়, সে শিক্ষাই হোক, সে স্বাস্থ্যই হয়। আর শিক্ষা সমাজে তো গর্ব করা উচিত। ফার্স্ট ভারতবর্ষে ইউনাইটেড নেশনসের পাবলিক অ্যাওয়ার্ড পুরস্কার যেটা আমরা পেয়েছি সারা পৃথিবীতে, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সেটা কন্যাশ্রী, আমাদের উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট একসাথে মিলে আমরা কাজ করি। এটা তো স্বীকৃত সত্য। সবুজ সাথীও গতবার ইউনাইটেড নেশনসের কোনো একটা প্রাইজে, একটা বিভাগে সেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে এবং উৎকর্ষ বাংলাও পেয়েছে। কিন্তু সব সাবজেক্ট মিলে কন্যাশ্রী পেয়েছিল, মনে রাখবেন। এটা কিন্তু কখনো ভোলা যাবে না। এবং তাই কন্যাশ্রী আজকে শুধু স্কুলে নয়, সব মেয়েরাই কন্যাশ্রী সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। আজকে কোনো লিমিটেশন নেই। আগে একটা লিমিটেশন ছিল, এখন সেটাও তুলে দেওয়া হয়েছে, যাতে মেয়েরা ভালো করে পড়াশুনো করে এগিয়ে আসতে পারে। K1, K2 অ্যান্ড K3 ইউনিভার্সিটি লেভেলেও আর্টস পড়লে, কমার্স পড়লে তারা টাকা পাচ্ছে। আমি জানি, আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে গেছি, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছি, বা কখনো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডেকেছি,
আমি জিজ্ঞেস করেছি তোমাদের কিছু বলার আছে? আমায় শুধু বলতো, দিদি ইউজিসি আমাদের না গবেষণায় যে টাকাটা পাই বন্ধ করে দিয়েছে, আমরা কিছু পাচ্ছি না, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি পার্থদাকে এসে বললাম, ওদের টাকাটা আমরা করে দিই, আমাদের দুঃখ আছে, গরিবী আছে, সব আছে, তা সত্ত্বেও মনে রাখবেন যেখান থেকে হোক একটা সংসারে যখন মায়ের কাছে পয়সা থাকে না, হাড়ির টান ধরে, মা দরকার হলে লক্ষ্মীর ভাতটা ভাঙে, ওই সংসারের টানটাকে কি করে মেলাবে? সুতরাং আমরাও এরকম এখান থেকে ওখান, ওখান থেকে এখান করে কোনো রকম, আমি বললাম 200 কোটি টাকা তো দেওয়াই আছে উচ্চশিক্ষায়, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, জেনারেল কাস্টের জন্য, তো সেখানে সেই টাকা থেকে 20 কোটি টাকা ওদের জন্য রাখুন। এরা তো আমাদের মেধাবী ছেলেমেয়েরা, যারা পিএইচডি করছে, যারা রিসার্চ করছে, তাদের আমাদের ব্যাকআপ করা উচিত। আমাদের প্রবলেম কি জানেন? সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম দেবে, 2 বছর পরে সেটা বন্ধ করে দেবে, এবং তারপরে কি হবে? মানুষ ভাবে আরে আমি তো পাচ্ছি না, তখন বলো আমারটা দিতে হবে দিতে হবে, চিৎকার করছে। আরে ভাই তোমরা বোঝো টাকাটা কার ছিল? টাকাটা কার ছিল? ধরুন আজকে একটা লোভ দেখাবে, দেখে বলবে 50% দিচ্ছি, তুমি রাজ্য সরকার 50% দাও। এবার আমি 50% দিতে শুরু করলাম, ও 1 বছর বাদে বলে দেবে স্কিম বন্ধ। এবার কি করবেন? আমি যদি বলি আমি শুধু 50% দেবো, আপনারা মানবেন না। উনি যদি বলেন আমি সবটা তুলে দিলাম, তুমি দাও, তাই হয়েছে। আইসিডিএসে এক সময় 90-10 ছিল, তারপরে 40 আমরা দিতাম, ওরা 60 দিত, এখন আমাদের 60 দিতে হয়। এরকম অনেক জায়গায় হয়েছে। ক্রপ ইন্স্যুরেন্সে আমরা 80% দিই, ওরা দিত 20%, আর ছবি পাঠাতো নিজেদের আমরা দিচ্ছি বলে। আমি বলেছি দরকার নেই, ক্রপ ইন্স্যুরেন্স আমরাই করে দেবো, 100% আমরা করে দিই। যেখানে আমি সাশ্রয় করতে পারি, চেষ্টা করি, সেখানে করে দিই। এটা কখনো ভুল বুঝবেন না যে আমাদের আছে তাও দিচ্ছি না, তা নয়। একটু বাঁচলে ভাবি এটা আমরা কাকে ভাগ করে দেব, কিন্তু আমার টাকাটা থাকবে তবে তো। একমাত্র তামিলনাড়ুতে দেখবেন শুধুমাত্র এক্সাইজ ডিউটি থেকেই তাদের যে ইনকাম, আমাদের সারা বছরে সেই ইনকামও হয় না। কিন্তু তামিলনাড়ু যেটা করতে পারে আমরা সেটা করতে পারি না। আমি যদি বলি পাড়ায় পাড়ায় মদের দোকান দিয়ে টাকা তুলবো, এটা আমাকে সমাজ ক্ষমা করবে না, এটা আমাকে সমাজের লোকেরা মেনে নেবে না। আমি হয়তো টাকা তুলতে পারি, কিন্তু সেটা আমি করতে পারি না। এক একটা জায়গার উপর নির্ভর করে এক একটা জায়গা কি কাজ করবে না করবে। সব জায়গায় জলের ওপরে কর নেওয়া হয়, কিন্তু আমরা মনে করি জলের নাম জীবন, জলের ওপর আমরা কর নিতে দিই না। স্বাস্থ্য সব জায়গায় পয়সা দিয়ে করতে হয়। আজকে এখানে আমাদের এত স্বাস্থ্য বিনা পয়সায় করা হচ্ছে। একটা বাচ্চা শিশুর যদি আমি ভালো করে ট্রিটমেন্ট করতে যাই, জেনে রাখবেন ওই যে এসএনসিউগুলো তৈরি করেছি আমরা, মাদার অ্যান্ড চাইল্ড হাব, একটা বাচ্চাকে ভালো করতে 3 লাখ থেকে 4 লাখ টাকা খরচ হয়। কিন্তু সেই টাকাটা এখন কিন্তু মাকে দিতে হয় না, তার পিতাকেও দিতে হয় না, টাকাটা কিন্তু গভর্নমেন্ট বহন করে। কিন্তু গভর্নমেন্টকে তো টাকাটা দিতে হয়, বিনা পয়সায় ওষুধটা মানুষ পাচ্ছে, টাকাটা তো কাউকে দিতে হবে, ওষুধটা তো কিনতে হচ্ছে, টাকাটা তার মানে পাবলিকের বদলে গভর্নমেন্ট দিচ্ছে। ধরুন একটা 2 টাকা কিলো চাল, চালটা কিনতে হচ্ছে 29 টাকায়, দিচ্ছি কিন্তু 2 টাকায়, তার মানে 1 কেজি চালে 27 টাকা সাবসিডি দিতে হচ্ছে। এইভাবে যদি হিসেব করেন তাহলে দেখতে পাবেন গভর্নমেন্টের কত টাকা বেরোয়। একটা গভর্নমেন্ট তো চলে পাবলিকের টাকা থেকে, গভর্নমেন্টও তো নিজস্বতা এটাই। আমাদের ভান্ডার কি, সেন্ট্রালের সুবিধা আছে, ওদের হাতে একটা রিজার্ভ ব্যাংক আছে, যখন প্রয়োজন টাকা তুলে নিচ্ছে, ব্যাংক আছে নোট প্রিন্ট করছে, কখনো নোট বদলে দিচ্ছে। আমাদের তো সেই সুযোগটা নেই। স্টেট গভর্নমেন্টের যা ক্ষমতা আছে ফেডারেল স্ট্রাকচারে, আমাদের এখান থেকে সেন্ট্রাল অনেক ট্যাক্স তুলে নিয়ে যায়। আপনারা শিক্ষিত মানুষ, নতুন করে বলার প্রয়োজন রাখে না, তবু কখনো কখনো যখন আপনারা রাগ করেন তখন মনে হয় কথাগুলো বলে দিই যে আমার তো দিতে কোনো আপত্তি নেই, কিন্তু কোথা থেকে দেবো? ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যায়, শেষের ট্যাক্স টোটালটাই সেন্ট্রাল পায়, কাস্টমস ডিউটি থেকে শুরু করে এই ট্যাক্সগুলো টোটালটাই সেন্ট্রাল তুলে নিয়ে যায়। তার পরিবর্তে স্টেট থেকে হয়তো তুলে নিয়ে যায় 40,000 কোটি টাকা, স্টেটকে হয়তো বিভিন্ন স্কিমে তার জন্য 8,000 থেকে 9,000 কোটি টাকা দেয়, সেই টাকাটাও এখন ঠিকমতো দেয় না, ফলে আমাদের নানা প্রবলেম হয়। তা সত্ত্বেও আমি মনে করি এর মধ্যেই আমাদের প্রায় 42টা ইউনিভার্সিটি, যেটা পার্থ চট্টোপাধ্যায় বলছিল, আমি কিছুক্ষণ আগে অ্যাসেম্বলিতে বলছিলাম ওটা 31, তো আমি শুনলাম এখন এটা 42, মানে 10টা প্রসেসে আছে, তাই তো? প্রসেসেরটা নিয়ে ধরে বলেছে। সুতরাং মনে রাখবেন 70 বছরে বিশ্ববিদ্যালয় ছিল 12টা,
স্বাধীনতার পর 70 বছরে যদি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হয় 12টা, আর মাত্র 8 বছরে 42টা, বুঝতে পারছেন? আজকেও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বিল অ্যাসেম্বলিতে আমরা পাশ করে এলাম। গতকালও একটা বিবেকানন্দ ইউনিভার্সিটি আর একটা বিল গতকালও অ্যাসেম্বলিতে পাশ করা হয়েছে। সুতরাং আজকে হিন্দি ইউনিভার্সিটি, হ্যাঁ, সেই জন্য অনেকগুলো হয়েছে, অনেক টিচারও বেড়েছে, অনেক সেন্টারও বেড়েছে। 7000 প্রায় আমরা প্রাইমারি মাধ্যমিক স্কুল তৈরি করে দিয়েছি নতুন এই 8 বছরে, এবং প্রায় 1800 স্কুলকে আমরা হায়ার সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারিও করে দেওয়া হয়েছে। এগুলো তো করা হয়েছে। 1,85,000 প্রায় এনরোলমেন্ট হয়েছে, স্কুল স্তরে বৃদ্ধি পেয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে 8 বছরে 1 লক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োজিত হয়েছে। অধ্যাপক নিয়োগ করা হয়েছে প্রায় 6500, প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে 264। এছাড়াও কলেজ পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, হোল টাইম, গেস্ট লেকচার, এই 3 ধরনের পদ তুলে দিয়ে আমরা স্টেট এডেড কলেজ টিচার ক্যাটাগরি 1 ও 2 বলে একটা পদ তৈরি করেছি। তাদের চাকরির মেয়াদও 60 বছর পর্যন্ত করা হয়েছে। কয়েকদিন আগে আমার পাড়ায় একটি মেয়ে থাকে আমার বাড়ির পাশে, আমার কাছে এসে বলল, আমি তো গেস্ট টিচার আছি, কিন্তু আমার তো এ মাসের মধ্যেই চাকরি চলে যাবে, আমাদের তো কলেজ অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাদের তো কিছু হবে না। আমি পার্থকে তখন ডেকে বললাম যে ঠিক আছে, এখন নয় আমার টাকার প্রবলেম আছে, পরে আস্তে 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 দেখে দেবো। প্রথমে হচ্ছে ওদের চাকরিটা বাঁচানোর পালা। ফার্স্ট হচ্ছে প্রথম ফেজ, চাকরিটা বাঁচান, আর ওদের একটা ক্যাটাগরিতে নিয়ে আসুন, যাতে এভরিডে ওদের চিন্তা করতে না হয় যে কাল আমার চাকরি চলে যাবে, আমি কন্ট্রাকচুয়াল টিচার, বা আমি একটা প্যারা টিচার, বা আমি একটা গেস্ট টিচার। সুতরাং এদের আগে ভবিষ্যৎটা বাঁচান। তো ওটাকে 60 করে দেওয়া হলো। ক্যাটাগরি 1-এ ইউজিসি কোয়ালিফিকেশান আছে, 10 বছর কাজ করলে পাবেন, 10 বছরের বেশি কাজ করলে পাবেন 30,000 টাকা, এটাও করে দেওয়া হলো একটা ফিক্সড। 10 বছরের কম কাজ করলে 26,000 করেছে আপাতত ক্যাটাগরি, কারণ আবার যখন হবে পয়সা, এতে আমার অনেক টাকা বেরিয়ে গেছে, 200 কোটি টাকা গেছে। ক্যাটাগরি 2 ইউজিসি কোয়ালিফিকেশন, 10 বছরের বেশি কাজ করলে পাবেন 20,000, 10 বছরের কম কাজ করলে পাবেন 15,000। আমার মনে হয় 15,000টা পরে একটু বাড়িয়ে পে প্রোটেকশন দিয়ে, হ্যাঁ, পে প্রোটেকশনটা দিয়ে দিন। প্রতি বছর 3% হারে মাইনে বৃদ্ধি করা হবে। চাকরি শেষে 10 বছর হলে তারা আবার গ্র্যাচুইটি হিসেবে 3 লক্ষ টাকাও পাবেন। একটা কথা মনে রাখবেন, সব রাজ্যে কিন্তু পেনশন তুলে দিয়েছে, সব রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারেও নেই, রাজ্যেও নেই। একমাত্র জায়গা বাংলায় সরকারি কর্মচারীরা, টিচাররা এখনো পেনশন, গ্র্যাচুইটি এগুলো পায়, কোনো রাজ্যে নেই। আমি যদি এইটা তুলে দিই একটা, তাহলে কিন্তু আমাকে যে 55,000 কোটি টাকা আজকে দেনা শোধ করতে হচ্ছে, সেই টাকা আমার কিন্তু 10,000 কোটি টাকা এক লাফে কমে যেতে পারে। কিন্তু তাও কিন্তু আমি করিনি, শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে। তার কারণ হচ্ছে আমি মনে করি এটা আপনাদের ভবিষ্যতের জিনিস, এবং সেই জন্যেই করিনি। কাজে এটা কিন্তু একটা বড় ব্যাপার। ত্রিপুরায় ছিল বিজেপির বড় বড় কথা বলে, কিছুদিন আগে তুলে দিয়েছে, এই লাস্ট 2-1 মাস আগে তুলে দিয়েছে। প্রাইমারি টিচারদেরও মাইনে বাড়ানো হয়েছে। ট্রেনিং প্রাপ্ত প্রাইমারি টিচারদের গ্রেড পে 2600 টাকা থেকে বাড়িয়ে 3600 টাকা করা হয়েছে। আর যেসব প্রাইমারি টিচারদের ট্রেনিং নেই তাদের 2300 টাকা থেকে বাড়িয়ে 2900 টাকা করা হয়েছে। প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করে প্রাইমারির ক্ষেত্রে করা হয়েছে 10,000, আপার প্রাইমারিতে করা হয়েছে 13,000, কিছুদিন আগেই করা হয়েছে। তারপরে টিচাররা যাতে 1 তারিখে মাইনে পায় তার ব্যবস্থা আগে তো জানতেন, 15 তারিখ হয়ে গেল, 20 তারিখ হয়ে গেল, মাইনের কোনো স্থিরতা ছিল না। আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা টিচারদের যাতে মান্থলি 1 তারিখে মাইনে পায় তার ব্যবস্থা আমরা করেছি, এবং ই পেনশন চালু করেছি আমরা। ই পেনশনটা কি, ধরুন একটা লোক মরে টিচার থেকে রিটায়ার করলো, মাইনে পেতে পেতে তার জুতোর হাফসোল ছিঁড়ে গেল, কবে পেত না পেত কোনো স্থিরতা ছিল না। কিন্তু ই পেনশন চালু করেছি আমরা। এর ফলে অবসরকালীন সুযোগ সুবিধাটা যাতে একটা দেখতে হবে যে অবসর করার সাথে সাথে তারা ই পেনশনের মাধ্যমে তারা যাতে সুযোগটা পেয়ে যায়, কারণ তা না হলে তাদের অনেক দিন ধরে বসে থাকতে হয়, অসুবিধেও হয়। 13 লক্ষ স্কুল টিচারের ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের ঢোকা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যসাথীতে ঢোকানো হয়েছে। স্বাস্থ্যসাথীটা কি, এমনিতে সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন, তাছাড়াও 5 লক্ষ টাকা পর্যন্ত প্রাইভেট হসপিটালে
1.5 লক্ষ এমনি, আর ক্রিটিক্যাল হলে 5 লক্ষ করে গভর্নমেন্ট আপনাকে একটা কার্ড দেবে, যেটা নিয়ে আপনি প্রাইভেট হসপিটালেও ট্রিটমেন্ট করতে পারেন। এই 5 লক্ষ টাকার স্কিমটা স্বাস্থ্যসাথী, এটা কিন্তু টিচার্সদের জন্যও করা হয়েছে, শিক্ষক শিক্ষিকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে তো আপনারা জানেন যে আমরা মাতৃকালীন ছুটি প্রায় চাইল্ড কেয়ার লিভ 730 দিন করে দিয়েছি, এবং পেটার্নিটি লিভও করে দিয়েছি। আমাদের পিতৃকালীন ছুটির ব্যবস্থাও হয়েছে। কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়স 37 থেকে বাড়িয়ে 40 হয়েছে, এবং কলেজ শিক্ষকদের অবসরের বয়সও কিন্তু 60 থেকে 65 হয়েছে। এটা কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে, ডাক্তারদেরও যেমন হয়েছে। কাজে এরকম, তাছাড়াও কলেজ শিক্ষকদের উচ্চশিক্ষার জন্য 2 বছরের অন ডিউটি লিভ দেওয়া হচ্ছে 2 বছরের জন্য, যাতে কলেজ শিক্ষকরা উচ্চশিক্ষা করতে পারে। কলেজ শিক্ষকদের বেড়াতে যাওয়ার জন্য আমরা এলটিসি হাবও, এলটিসি যে বন্দোবস্ত করেছি। এখন আপনারা জানেন যে আমাদের সরকারে যারা চাকরি করে টিচাররাও, তারা ব্যাংকক, কুয়ালালামপুর, নেপাল, ভুটান, বাংলাদেশ এই সব জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন। এটাও আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে অ্যালাউ করে দিয়েছি, যা কোনো দিনই ছিল না। সুতরাং আজকের এই বিশেষ দিনে আমি মনে করি সকল টিচার, সে প্রাইমারি, আপার প্রাইমারি, জুনিয়র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সবার কথাই বলছি। আমরা মনে করি যে আপনাদের যে দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আমাদেরও কিন্তু কম নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, টিচারদের এডুকেশন ডিপার্টমেন্টের খরচা এত বেড়ে গেছে। একটা ছোট্ট কথা বলি, সর্বশিক্ষা অভিযান, জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা অভিযানে কত টাকা লাগে আমাদের? বাজেট মনীষ আমরা 17,000 কোটি টাকা আমাদের দেয়নি সেন্ট্রাল, অথচ আমাদের কিন্তু সর্বশিক্ষা অভিযান চালিয়ে যেতে হচ্ছে। তো এই টাকাটা যদি আমরা পেতাম, তাহলে আমরা আরো অনেক কিছু করতে পারতাম কি পারতাম না? তো টাকাটা তো দিতে হচ্ছে গভর্নমেন্ট ফান্ড থেকে, এটা তো আমার পার্সোনাল প্রপার্টি থেকে আমি দিচ্ছি না, আমার তো নেই। আর থাকলেই বা কটা করতে পারেন পার্সোনাল প্রপার্টি থেকে? আমি তো বলেই দিলাম 17,000 অলরেডি বলেছি, তুমি বলার আগেই। 17,000 কোটি টাকা পাওনা আছে, দেয়নি। অথচ দেখুন আমাদের কিন্তু চালাতে হচ্ছে, ফুল চালাতে হচ্ছে। ওরা কাউকে বলে দিতে পারে দেবো না, ছেড়ে দিচ্ছে। এবার আমি মাঝখান থেকে কি করি? আমার আশার মেয়েরা চাকরি করছিল, 800 টাকা করে দিয়ে তাদের রাখলো কিছুদিন, দিয়ে বলল যাও, এক কথায় হবে না, বন্ধ স্কিম, ব্যাস। এবার কি করি? তখন ওদের আবার প্রথম আমি 1,500 টাকা করে দিতে শুরু করলাম, তারপর আবার 1,500 টাকা দিলাম, 3,000 টাকা। তারপরে ওদের নানা রকম কাজে, স্বাস্থ্য কাজে ইনভলভ করলাম, ICDS এর কাজে ইনভলভ করলাম। এখন ওরা 6,000 6,500 টাকা ইনকামে চলে গেছে। মানে 3,000 3,500 টাকা সরকারিভাবে পায়, বাদ বাকিটা কাজের মধ্যে দিয়ে ওরা পায়। তো এইভাবে করতে হচ্ছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আগেকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন খুব খারাপ, খুব খারাপ। আজকে মাইনে দিতে পারছি, আশা করি এটা দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। সব ব্যাংকই যদি বাংলা থেকে চলে যায়, ব্যাংকে টাকাটা কোথার থেকে রাখা হবে আর কোথার থেকে দেওয়া হবে? আজ পরিস্থিতি কিন্তু খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। শিক্ষকরা ভেবে দেখবেন, অর্থনীতিতে যদি একবার ধস নামে না, সে ধস থেকে একটা বাড়ি দেখছেন তো, মেট্রোর যে বাড়িগুলো ভেঙে পড়ে গেছে, লোকগুলো এক কাপড়ে বেরিয়ে এসছে, তাদের কি অবস্থা আজকে ভাবুন তো। কেউ জানে না তার পরের যে 30টা বাড়ি আছে, হঠাৎ ভোরবেলা উঠে দেখছে সেখানে একটা চির, সঙ্গে সঙ্গে থেকে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে। কখন যে ভেঙে পড়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। কাজেই প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমের মধ্যে দিয়েও আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো, বিশ্বাস আর ভরসা রাখবেন। যখন যতটুকু পারবো, আমার সীমাবদ্ধতা আছে আমার ফান্ডের, আমার সীমাবদ্ধ ফান্ডের মধ্যে যখন ক্যাপাসিটি হবে, আমি আস্তে আস্তে যোগাতে যোগাতে চলে যাব। কিন্তু কিছু লোক আছে যারা নিজেদের সময় করে না কিছু, নিজেরা যখন ক্ষমতায় থাকে তখন অষ্টরম্ভা। দিল্লিতে ক্ষমতায় থাকলে এক, বাংলায় বলবে আর এক। যারা ক্ষমতায় নেই তাদের উল্টোপাল্টা বলে দেওয়াটা খুব সুবিধে, প্ররোচনা ছড়ানোটা খুব সুবিধে, উত্তেজনা ছড়ানোটা খুব সুবিধে।
বিভ্রান্তি ছড়ানোটা খুব সুবিধে, কিন্তু সরকারে যারা দায়িত্ব নিয়ে কাজ করে তারা কিন্তু এটা করতে পারে না। এবং আমরাও তাই যখন একসময় বিরোধী দলে ছিলাম, মনে রাখবেন, আমরা কিন্তু যেটা সম্ভব সেটা নিয়ে বলি। অনেক জমি দখল হয়েছে বলিনি, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম যখন বাঁধ ভেঙেছে তখন বলেছি, তার আগে কিন্তু বলিনি। দেখুন, মেট্রো এত লোকের বাড়ি ভেঙে গেছে, আমি কিন্তু সমালোচনা করিনি, আমি করতে পারতাম। আমি বললাম না, মানুষ এখন বিপদে পড়েছে, এখন মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। কাজে এটুকু ভাববেন, আমার শিক্ষক শিক্ষিকারা বন্ধুরা, আমার অধ্যাপক অধ্যাপিকা বন্ধুরা, আমি পার্থদাকেও বলবো, এডুকেশন ডিপার্টমেন্টকেও বলবো, মানবিকভাবে তাদের ব্যাপারগুলো ডিল করতে। তাদেরও ট্রান্সফার, প্রমোশন পলিসি, তাদেরও এখান থেকে ওখানে যেতে অনেক অসুবিধে হয়। সাথে সাথে এটাও ঠিক, নিজেরাও অ্যাডজাস্ট করে নিতে পারেন। হয়তো একটা স্কুলে 10 জন টিচার আছে, স্টুডেন্ট নেই, পাশে একটা স্কুল, 10টা স্টুডেন্টরা, হয়তো 100টা স্টুডেন্ট আছে, কিন্তু টিচার একটা, নিজেরাই অ্যাডজাস্ট করে নিন না। এই অ্যাডজাস্টমেন্ট করার এটা এলাকায় থাকলে কি হয়, টিচাররা নিজেদের মধ্যে করে নিতে পারে। দেখুন, মেদিনীপুর থেকে আপনি যদি কাউকে বাঁকুড়ায় পাঠান, তার প্রবলেম হয়, সত্যিই জেনুইন প্রবলেম হয়। কিন্তু মেদিনীপুর থেকে বাঁকুড়ায় না পাঠিয়ে সে যদি দেখে আশেপাশে তার এলাকাতেই সেই প্রবলেমটা সলভ করতে পারে, লেট দেম ট্রাই। এইটা একটা আপনারা অ্যাডভান্টেজ দিন, এতে সুবিধে হয়। আর আমি এখনও বলবো, শিক্ষক শিক্ষিকারা খুব মানবিক। আপনারা মানবিক বলেই যেটুকু কাজ করতে শিখেছি, যেটুকু মূল্যবোধের ধারণা পেয়েছি, এটার হাতে খড়ি কিন্তু আপনারাই দিয়েছেন। আপনারাই কিন্তু এটুকু শিক্ষা দেবার, আপনারাই আতুর ঘর। কাজে আপনাদের এই শিক্ষাটা না পেলে এই মানবিকতার শিক্ষাটা আমরা পেতাম না। এবং তাই আমি মনে করি শিক্ষকদের নিশ্চয়ই ডিম্যান্ড থাকবে, তাদের প্রবলেম থাকবে, আরও পাওয়ার আশা থাকবে, আরও উন্নতির আশা থাকবে। আস্তে আস্তে নিশ্চয়ই যখন যেটা হবে, টাকায় কুলোবে, আমরা নিশ্চয়ই চেষ্টা করে দেব। ভুল বুঝবেন না, আর কারো কথা শুনে হট করে ভুল বুঝে কিছু করবেন না। শুধু এটুকু জেনে রাখবেন, আমি যতটুকু করি নিঃস্বার্থভাবে করি, আমার কিছু পাওয়ার নেই। আমি যতদিন থাকবো মানুষের জন্য করব, যেদিন থাকবো না সেদিন থাকবো না। কিন্তু একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে বাংলাটাকে আমরা গড়ে দিতে পারছি, আমরা তৈরি করতে পারছি, আমরা এগিয়ে দিতে পারছি। অনেক থ্রেটনিংয়ের মধ্যে কাজ করতে হয়। আগেকার ভারত আর এখনকার ভারত অনেক পার্থক্য। তা সত্ত্বেও এই লড়াইটা লড়তে পারি আপনাদের মুখ দেখে। এই আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া করবেন। এবং আমি এটুকু বলতে পারি, আমি শিক্ষা দপ্তরকেও বলবো, শিক্ষা দপ্তর আরও বেশি মানবিকভাবে, আরও বেশি উদারভাবে ছাত্রছাত্রীদের ভালোবেসে, শিক্ষক নন শিক্ষক সবাইকে কনফিডেন্সে নিয়ে, অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে, তারাই আমাদের বাংলাকে, আপনাদের আমরা বলবো, আর একটা জাগরণ আপনারা করুন। শিক্ষা সমাজ, আপনারা শিক্ষিত সমাজ একটা জাগরণ করে বলে দিন, ভারতবর্ষের ইতিহাস বদলানো যাবে না, ভারতবর্ষের সংবিধান বদলানো যাবে না, মহাত্মা গান্ধীজিকে বদলানো যায় না, নেতাজিকে বদলানো যায় না, রবীন্দ্রনাথকে বদলানো যায় না, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বর্ণমালাকে বদলানো যায় না। এটা আমাদের বাংলা, নবজাগরণের বাংলা, সংস্কৃতির বাংলা, শিক্ষার বাংলা, সভ্যতার বাংলা, শিহরণের বাংলা, শিকড়ের বাংলা। আমরাই পথ দেখাই, অন্য কেউ পথ দেখায় না। আমি আবেদন করব, আমার শিক্ষিত সমাজ এই গুরু দায়িত্বটা পালন করে ভারতবর্ষকে পথ দেখান। অনেকেই ভয় পায়, ভয়ে কথা বলতে পারে না, কিন্তু আপনারা তো কথা বলতে পারেন। বাংলার মেধা, বাংলার উৎকর্ষ, বাংলার ভাষা, বাংলার বোধোদয়, বাংলার মূল্যবোধ, তার কোনো তুলনা হয় না। আজকে শিক্ষক দিবসে আপনাদের সকলের কাছে মাথা নত করে বলি, যদি কখনো কোনো সাজেশন থাকে আমাদের জন্য, অবশ্যই দেবেন। যদি কখনো মনে হয় আমরা কোথাও ভুল করছি, নিশ্চয়ই সমালোচনা করবেন, আপনাদের অধিকার আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, উন্নততর সমাজ গড়বার জন্য আপনাদের ছাড়া কিন্তু আমরা চলতে পারি না, আপনাদের চাই। তাই শিক্ষক সমাজকে, আমার শিক্ষিকা সমাজকে, আমাদের সকলের পশ্চিমবঙ্গ সরকারের পরিবারের পক্ষ থেকে আমরা প্রণাম জানিয়ে, আমাদের সালাম জানিয়ে, আমাদের অভিনন্দন জানিয়ে, এবং ছাত্রছাত্রীদের সকলকে বলবো, এই সমাজে আরও বেশি করে দিতে হবে, আরও বেশি করে দিতে হবে, এবং শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানিয়েই এগিয়ে যেতে হবে। বাংলা ঘুরে দাঁড়াক, বিশ্ব বাংলা সঠিক অর্থে বিশ্ব বাংলায় পরিণত হোক, এ দায়িত্ব আজকে আপনাদের কাছে দিয়ে গেলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। যেটুকু পেরেছি করেছি, যেটুকু করতে পারিনি আগামী দিন আবার চেষ্টা করব। যখনই সুযোগ আসবে এই বিশ্বাসটুকু রাখবেন, এই ভরসাটুকু রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
জয় হিন্দ, জয় বাংলা।